বন্ধুরা, এই অংশে আমি আলোচনা করব ইংলিশের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ বেসিক বিষয়গুলো, আর যেগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, যে বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই অনেক কনফিউশনে থাকো। এছাড়াও এই অংশে আমি আলোচনা করব ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা বেসিক বিষয়, যেটি না জানলেই নয়। আর সেটি হচ্ছে ভাই, সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। আর সাবজেক্টের সঙ্গে ভার্বের এই সম্পর্ক বা প্রেম, এটা যদি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারো, তাহলে মনে রাখবা ইংলিশ গ্রামারের প্রত্যেকটা বিষয়ে তোমরা খুবই ইজিভাবে বুঝে যাবা। তো আমরা এই বেসিক বিষয়গুলো আলোচনা শুরু করছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা। তো প্রথমেই আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। এখানে আমরা মোটামুটিভাবে সবাই জানি সাবজেক্ট জিনিসটা আসলে কি। সাবজেক্ট জিনিসটা কি ভাই? সাবজেক্ট হচ্ছে যে সেন্টেন্সে কাজ করে অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, তাকে ওই সেন্টেন্সে সাবজেক্ট বলা হয়। কি বলা হয় ভাই? সাবজেক্ট বলা হয়। তাহলে সাবজেক্টের সংজ্ঞাটা আমরা কি বুঝলাম? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যে সেন্টেন্সে কাজ করে তাকে ওই সেন্টেন্সে কি বলে? সাবজেক্ট বলে। যেমন এইখানে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্স দুইটা কি কি ভাই? একটা হচ্ছে রাজু অ্যান্ড সাজু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রাজু এবং সাজু কাজটি করেছে। তাহলে এই সেন্টেন্সে কাজটা কে করেছে ভাই? রাজু এবং সাজু। তাহলে যে সেন্টেন্সের কাজ করে তাকে সেন্টেন্সে কি বলে? সাবজেক্ট বলে। কি বলে ভাই? সাবজেক্ট বলে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হবে কে? রাজু এবং সাজু। যেহেতু রাজু এবং সাজু ওই কাজটা করেছে, তাই রাজু এবং সাজু হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট বুঝতে পারলাম। আরেকটা বিষয় মনে রাখবেন, বিষয়টি হচ্ছে সাবজেক্ট মূলত ভার্বের পূর্বে থাকে। সাবজেক্ট মূলত কার পূর্বে থাকবে ভাই? ভার্বের পূর্বে। কার পূর্বে? ভার্বের পূর্বে। এই বিষয়টাও একটু বুঝে রাখবেন। তো এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা একটু লক্ষ্য করব। দ্বিতীয় সেন্টেন্সে কি বলা আছে? যে রাজু অ্যান্ড আই আর স্টুডেন্ট। রাজু এবং আমি হচ্ছে স্টুডেন্ট। তাহলে এখানে স্টুডেন্ট কে ভাই? রাজু এবং আমি। তাহলে কয়জন স্টুডেন্ট? দুইজন। আমরা দুইজন স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? শুধুই কি রাজুর সম্পর্কে, না আমার সম্পর্কেও? দুইজন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেও সেন্টেন্সে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। কি বলা হয় ভাই? সাবজেক্ট বলা হয়। যেহেতু এখানে দুইজন সম্পর্কে বলা হচ্ছে, তাই দুইজন এখানে সাবজেক্ট। কয়জন সাবজেক্ট? দুইজন সাবজেক্ট। একটা বিষয় মনে রাখবেন, সেন্টেন্সে যদি 100 জনেরও সম্পর্কে বলা হয়, তাহলে ওই 100 জনই সেন্টেন্সের সাবজেক্ট হবে। কি হবে? সাবজেক্ট হবে। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, এখানে আয়ের পরে কেন আর হইল? আমরা তো সবাই জানি আয়ের পরে এম হয়, কিন্তু কেন আর হইল ভাই? এই বিষয়টা বোঝার জন্য আমি এখন সাবজেক্টের সঙ্গে ভার্বের যে একটা সম্পর্ক আছে, ওই সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্কটা নিয়ে আলোচনা করব। বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যেটি আমরা মোটামুটিভাবে সবাই জানি। সেটি হচ্ছে ইংরেজিতে একটা বাক্য তৈরি করতে গেলে অনেকগুলো উপাদান ব্যবহার করা যায়। যেমন সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আরও কতগুলো উপাদান ব্যবহার করা যায়। কিন্তু মনে রাখবেন, দুইটি উপাদান ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা যাবে না। ওই দুইটি উপাদান কি কি ভাই? একটির নাম হচ্ছে সাবজেক্ট, আরেকটির নাম হচ্ছে ভার্ব। এই দুইটি উপাদান ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু অন্যান্য যে উপাদানগুলো বললাম না ভাই, যেমন অবজেক্ট, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই উপাদানগুলো বাক্য তৈরি করার জন্য লাগতে পারে, নাও পারে। কিন্তু সাবজেক্ট এবং ভার্ব আপনি ইংরেজিতে যে সেন্টেন্সই গঠন করতে যাবেন, দেখবেন প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব লাগবেই।
তো তাহলে এই দুইটা উপাদানকে আমরা মনে রাখবো, সাবজেক্ট এবং ভার্ব। যেমন এইখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেন্টেন্সটা কি লেখা আছে ভাই? এখানে লেখা আছে আই ইট এগস, আমি ডিম খাই। কি খাই? আমি ডিম খাই রেগুলারলি, নিয়মিত ডিম খাই। টু কিপ মাই বডি ফিট, মানে আমি আমার বডিটাকে ফিট রাখার জন্য নিয়মিত ডিম খাই। সত্যিই খাই রে ভাই, যদিও বডিটা একটু আনফিট মনে হচ্ছে, কিন্তু নিয়মিত আমি ডিম খাই। তো যাই হোক ভাই, আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইংরেজিতে একটা বাক্য গঠন করার জন্য অনেকগুলো উপাদান ব্যবহার করা যায়। যেমন এই বাক্যটাতে ভাই অনেকগুলো উপাদান ব্যবহার করা আছে, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে আই আর ভার্বটা কি ভাই? ইট। এই দুইটা উপাদান মাস্ট বি, লাগবেই লাগবেই লাগবেই। অন্যান্য যে উপাদানগুলো আছে যেমন এক্স, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে বাকি উপাদানগুলো সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা উপাদান বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে এগুলো লাগতে পারে নাও পারে। যেমন এই উপাদানগুলোকে আমি যদি বাদ দিয়ে দিই, মনে করো এটা এই অংশটা পৃথিবীতে আর নাই, এটার সানডে মানডে আমি ক্লোজ করে দিলাম, এই অংশটুকু মনে করো পৃথিবীতে আর নাই। দেখো তো ভাই, এখন বাক্য তৈরি করতে কি কোনো সমস্যা হচ্ছে? এটা কি বাক্য নয়? আই ইট মানে আমি খাই, অর্থ তৈরি করতে পারছে না ভাই? পারছে। তাহলে এটাকে বাক্য বলা যাবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব থাকলেই বাক্য গঠন করা যাবে। অন্যান্য উপাদানগুলো লাগতে পারে নাও পারে। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি যদি সাবজেক্ট আর ভার্বকে বাদ দিয়ে অন্যান্য যে উপাদানগুলো ছিল, যেমন আই ইট, এটার পরে কি ছিল? এক্স ছিল, আই ইট এক্স, তারপরে রেগুলারলি, আর ই জি ইউ এল এ আর, রেগুলারলি। টু কিপ মাই বডি ফিট, টু কিপ মাই বডি ফিট, এফ আই টি, ফিট। তাহলে অন্যান্য উপাদানগুলোকে আমি রাখলাম, আর সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা উপাদানকে আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো তো ভাই, সেন্টেন্স গঠন করা যাবে কি? দেখো তো কি বলছে, এক্স মানে নিয়মিত, এক্স মানে ডিম, এক্স মানে কি ভাই? ডিমগুলো, ডিমগুলো নিয়মিত। টু কিপ মাই বডি ফিট মানে আমার বডিটাকে ফিট রাখতে ডিমগুলো নিয়মিত। ভাই ডিমগুলো নিয়মিত কি করে রে ভাই? এটা কি কোনো সেন্টেন্স হইল রে ভাই? এই অংশটা অর্থ তৈরি করতে পারছে? অনেকগুলো শব্দ আছে কিন্তু অর্থ তৈরি করতে পারছে না, মানে এটাকে বাক্য বলা যাবে না। তাহলে আমরা বুঝতেই পারছি সাবজেক্ট এবং ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা যাবে না। এখন আমি যদি এখানে সাবজেক্ট আর ভার্ব বসাই, তাহলে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পারবে। যেমন আই একটা সাবজেক্ট, ইট একটা কি ভাই? ভার্ব। আমি খাই, কি খাই? ডিম খাই, নিয়মিত খাই। কেন খাই? আমার বডিটাকে ফিট রাখার জন্য খাই। এবার দেখো ভাই, সেন্টেন্সটা অর্থপূর্ণ হচ্ছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ইংরেজিতে একটা বাক্য তৈরি করার জন্য অন্যান্য যে উপাদানগুলো থাকে, যেমন অবজেক্ট, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে অন্যান্য যে উপাদানগুলো থাকে এইগুলো বাক্য তৈরি করার জন্য লাগতে পারে নাও পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা যাবে না। এই সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা উপাদান একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না বা বাঁচতে পারবে না। এইভাবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সম্পর্ক বা প্রেম তৈরি হয়েছে। তো এখন আমরা দেখব যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক বা প্রেমটা রয়েছে, এই প্রেম বা সম্পর্কটা আসলে কেমন। যেমন মনে করুন যে আপনার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আছে। মেয়েটার নাম কি ভাই? মনে করুন মেয়েটার নাম রাজিয়া। তো আপনার সঙ্গে রাজিয়ার একটা ভালো সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? অনেক গভীর। মনে করুন যে আপনি যদি না খেয়ে থাকেন, মেয়েটিও না খেয়ে থাকবে। সম্পর্ক যদি ভালো হয়, আপনি না খেয়ে থাকলে মেয়েটিও না খেয়ে থাকবে। আপনি যদি না ঘুম যান, মেয়েটিও না ঘুমিয়ে থাকবে। আপনি কষ্টে থাকলে সেও কষ্টে থাকবে। আপনি যদি মারা যান, সেও কি হবে? মারা যাবে না রে ভাই, মারা যাবে না। তবে সম্পর্ক যদি অনেক অনেক লেভেলের গভীর হয়, তাহলে মেয়েটি মারা যেতেও পারে। তবে মনে রাখবেন, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কি ভাই? মহাপাপ। তো আমি যেটা বুঝাচ্ছিলাম যে আপনার সঙ্গে মেয়েটির যেমন সম্পর্ক, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক তার চাইতেও অনেক অনেক লেভেলের গভীর। কারণটা কি ভাই? কারণ আপনার সঙ্গে রাজিয়ার সম্পর্ক কয় দিনের? 1 দিন, 2 দিন, 2 মাস, 2 বছর, 10 বছর। কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্বের যে পথ চলা, এটা 1 দিনের নয়,
2 দিনের নয়, 1 বছরের নয়, 10 বছরের নয়, যতদিন থেকে ইংলিশ গ্রামারের আবির্ভাব হয়েছে ততদিন থেকে সাবজেক্ট এবং ভার্ব একসঙ্গে পথ চলতেই আছে, তারা কখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি। আপনার সঙ্গে রাজিয়ার সম্পর্ক আছে, আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক কোনোদিন বিচ্ছিন্ন হয়নি এবং হবেও না। তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্কটা বুঝতেই পারছেন, অনেক 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 লেভেলের গভীর। তাহলে সাবজেক্ট যদি না খেয়ে থাকে, ভার্বটিও না খেয়ে থাকবে। আসলে এটা সম্ভব নয়, বোঝানোর জন্য বলছি রে ভাই। আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা সেন্টেন্সে, মনে রাখবেন যে একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন হবে ভার্বটিও তেমন হবে, সাবজেক্ট যেমন ভার্বটিও তেমন হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটিও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হবে, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় ভার্বটিও অ্যাক্টিভ হবে, সাবজেক্ট যদি আবার প্যাসিভ হয় ভার্বটিও প্যাসিভ হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন হয় ভার্বটিও তেমন হয়। তো প্রাথমিকভাবে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন যে একটা সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় ভার্বটিও সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হয়। তো প্রাথমিকভাবে আমরা সাবজেক্ট সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি কিভাবে সিঙ্গুলার বা প্লুরাল হয় এটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা মোটামুটিভাবে সবাই জানি সাবজেক্ট যদি একজন হয় তাহলে সাবজেক্টটি হয় সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি একজনের বেশি হয়ে যায়, যেমন 2 জন, 3 জন, 10 জন, মোট কথা একজনের বেশি যদি হয় তাহলে সাবজেক্টটি হয়ে যাবে প্লুরাল। সাবজেক্টটি হবে কি ভাই? প্লুরাল। তো ভাই এটা তো আমরা মোটামুটিভাবে সবাই জানি যে সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটা বিষয় আসলে কি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ভার্বের মধ্যে কোনগুলো সিঙ্গুলার আর কোনগুলো প্লুরাল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ভার্বের মধ্যে সিঙ্গুলার কোনগুলো, অ্যাম হচ্ছে সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ এবং হ্যাজ, অ্যাম ইজ ওয়াজ হ্যাজ এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর আর ওয়ার হ্যাভ এইগুলো হচ্ছে প্লুরাল। তো ভার্বের মধ্যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল এগুলো একটু ভালো করে মুখস্থ করে রাখবেন। কারণটি হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সে কোনো একটি ভার্বের রূপকে সঠিক করতে যাব তখন সাবজেক্টের দিকে দেখব যে সাবজেক্টটা কেমন অবস্থায় আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদেরকে প্লুরাল ভার্বগুলোর মধ্য থেকে একটা ভার্ব নিতে হবে। অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট যেমন হবে ভার্বটিও তেমন হবে, এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে ভাই আমরা একটু সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য করব যে এখানে যে কয়েকটা ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে কোন ভার্বগুলো সঠিক। যেমন প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করুন যে এখানে বলা হচ্ছে রাজু অ্যান্ড আই ড্যাশ স্টুডেন্ট। এখানে শূন্য স্থানে আমরা 3টা ভার্ব দেখতে পাচ্ছি। কয়টা? 3টা। একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর। তো ভাই এখানে উত্তর হবে কোনটা? আয়ের পরে অ্যাম হবে না ইজ হবে না আর হবে? বলুন দেখি একটু সবাই, আয়ের পরে কি হবে? অ্যাম, ইজ না আর? কি ভাবলেন ভাই? অ্যাম? না রে ভাই, অ্যাম হবে না এখানে। কেন অ্যাম হবে না ভাই? আমরা তো সবাই জানি আয়ের পরে অ্যাম হয়, কিন্তু কেন অ্যাম হবে না এখানে? কারণটা হচ্ছে ভাই এখানে শুধু আই সাবজেক্ট নয়, সাবজেক্ট এখানে 2 জন। এখানে কয়জনের সম্পর্কে বলা হচ্ছে? 2 জন না? যে স্টুডেন্টকে ভাই, স্টুডেন্টকে বলুন দেখি, রাজু এবং আমি হচ্ছি স্টুডেন্ট, তাহলে একজনের সম্পর্কে বলা হচ্ছে না 2 জন সম্পর্কে? 2 জন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট শুধু আই না, রাজুও সাবজেক্ট, আমিও সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু এখানে 2 জন তাহলে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি কি হবে? ভার্বটিও প্লুরাল হবে। তাহলে অ্যাম তো এখানে সিঙ্গুলার, তাহলে অ্যাম তো জীবনেও হবে না। ইজটাও সিঙ্গুলার, তাহলে ইজ উত্তর হবে না, উত্তরটা হবে আর, কারণ আরটা হচ্ছে কি ভাই? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। সেহেতু এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই ভার্বটিও হবে প্লুরাল। উত্তরটি হবে কি? উত্তরটি হচ্ছে আর। এবার 2 নাম্বার সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন। এখানে বলছে সি অ্যান্ড নট আই ড্যাশ গিলটি। গিলটি মানে কি? অপরাধী।
এখন বিষয়টা হচ্ছে এই শূন্য স্থানীয় আমরা তিনটা ভার্ব দেখতে পাচ্ছি। কয়টা? একটা হচ্ছে am, একটা হচ্ছে is, একটা হচ্ছে are। একটু বলুন তো দেখি সবাই যে এখানে উত্তর হবে কোনটা? এখানে কি হবে বলুন? এখানে কি হবে? আর হবে ভাই? না রে ভাই, এখানে আর হবে না। কেন ভাই? এখানে সাবজেক্ট তো দুইজন, সি এবং আই, সাবজেক্ট দুইজন না ভাই? না, এখানে সেন্টেন্সটা একটু ভালোভাবে বুঝতে হবে। সাবজেক্ট বুঝতে গেলে সেন্টেন্সের অর্থটা এবং সেন্টেন্সটা ভালোভাবে একটু বুঝতে হবে। যেমন এখানে একটু লক্ষ্য করুন, এখানে কি বলছে? সি মানে সে অ্যান্ড নট আই, আমি কিন্তু না রে ভাই। গিলটি মানে কি? অপরাধী। তাহলে অপরাধীকে, সে অপরাধী। কে অপরাধী ভাই? সি মানে সে অপরাধী, অ্যান্ড নট আই, আমি কিন্তু না রে ভাই। কে অপরাধী? সে অপরাধী। এই যে একটা গান আছে না, যে মাইয়ারে তুই অপরাধী রে, এখানে মেয়েটা অপরাধী। কে অপরাধী? সি মানে সে মানে কি? একটা মেয়ে। এখানে অপরাধী কে ভাই? মেয়েটা অপরাধী। আমি কিন্তু অপরাধী নয়। তাহলে আমি যদি মানে অপরাধী না হয় তাহলে এটাকে কি সাবজেক্ট বলা যাবে? কারণ সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। তো অপরাধী কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? অপরাধী কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে ভাই? আমার সম্পর্কে না সে সম্পর্কে? কে অপরাধী? সে অপরাধী, আমি কিন্তু অপরাধী নয়। তাহলে সে যদি অপরাধী হয় তাহলে সে সাবজেক্ট। তাহলে সি এর পরে ভাই কি হয়? এম হয় না ইজ হয় না আর হয়? আমরা জানি সি এর পরে ইজ হয়। সি এর পরে কি হয়? ইজ হয়। কিন্তু এই সেন্টেন্সটাতে যদি নট যুক্ত না থাকতো তাহলে কে অপরাধী হইতো? সেও অপরাধী, আমিও অপরাধী, দুইজন অপরাধী। তাহলে অপরাধী কথাটা যদি দুইজন সম্পর্কে বলা হইতো তখন সাবজেক্ট হইতো দুইজন, সাবজেক্ট হয়ে যেত প্লুরাল। আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে, তখন উত্তরটা হবে আর। তখন উত্তরটা হবে কি ভাই? আর। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? আর সাবজেক্টের জায়গায় যদি শুধু আই থাকতো, সাবজেক্টের জায়গাতে যদি শুধু আই থাকতো তাহলে কেমন হইতো? যেমন আমি একটা সেন্টেন্স বলছি যে আই দ্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এখানে আয়ের পরে আমরা একটা শূন্য স্থান দিলাম, তারপরে বললাম যে আই দ্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এখানে আমি তিনটা অপশান দিচ্ছি, একটি হচ্ছে এম, একটি হচ্ছে ইজ, আর একটি হচ্ছে আর। বলুন দেখি কোনটা উত্তর হবে আয়ের পরে? এবার শুধু কি আছে? আই আছে। তাহলে আয়ের পরে কি হবে ভাই? আয়ের পরে কি হবে বলুন? দ্রুত বলুন কি হবে? আয়ের পরে এখানে কি হবে? এম। কেন ভাই? কারণটি ভাই, আয়ের পরে এম হয় এটা তো আমরা জানি, কিন্তু না রে ভাই, এখানে আই মানে কি? আমি। আচ্ছা, আই মানে যদি আমি হই তাহলে সেন্টেন্সটার অর্থটা কেমন হচ্ছে দেখুন তো একটু, যে আই এম দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, মানে আমি হচ্ছি ইংরেজি বর্ণমালা 9 নাম্বার বর্ণ। ভাই আমি কি বর্ণমালা না আমি মানুষ রে ভাই? যদিও দেখতে একটু আয়ের মতো জীর্ণ শীর্ণ শুকনো হয়ে আছে, এই বলে কি আপনারা আমাকে একটু এইভাবে নেগলেক্ট করবেন রে ভাই? আমি তো আই না রে ভাই, আমি তো মানুষ। আমি কি? আমি হচ্ছে মানুষ। এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে ভাই? এখানে আই বলতে আমাকে বোঝানো হচ্ছে না, আই হচ্ছে একটা বর্ণ। আই দ্যাশ দ্য 9th লেটার, আই 9 নাম্বার বর্ণ অফ ইংলিশ অ্যালফাবেট, মানে ইংরেজি বর্ণমালার 9 নাম্বার বর্ণ হচ্ছে আই। এ কয় নাম্বার বর্ণ? এ হচ্ছে 1 নাম্বার, বি কয় নাম্বার? 2 নাম্বার, সি কয় নাম্বার? 3 নাম্বার, ডি কয় নাম্বার? 4 নাম্বার। এইভাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই কয় নাম্বার ভাই? আই হচ্ছে 9 নাম্বার বর্ণ। এবং বর্ণ কয়টা? একটাই যেহেতু বর্ণ তাহলে ওইটা হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও কি হবে? সিঙ্গুলার। তাই আয়ের পরে এখানে এম না হয়ে ইজ হবে। কি হবে? ইজ হবে। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9 নাম্বার বর্ণ। কিন্তু আমি যদি বলি আই মানে আমি, যেমন আই মানে আমি যখন হবে তখন আয়ের পরে এম হবে। যেমন আই এম এ টিচার, আমি হয় একজন শিক্ষক, তাহলে এখানে আয়ের পরে এম বলা যাবে। তবে আই দ্বারা যখন বর্ণকে বোঝাবে তখন আয়ের পরে আমরা কি দিব? ইজ দিব। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ
অ্যালফাবেট। বোঝা গেল ভাই? তাহলে ভার্বের রূপটিকে সঠিক করার জন্য সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে হবে যে সাবজেক্টটা আসলে কে। সাবজেক্ট যেমন হবে সেন্টেন্সে ভার্বটিও তেমন হবে। এবার পরবর্তী সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন। এখানে কি বলছে? অন অফ দ্য পিকক্স ওয়াজ বা ওয়ার ডান্সিং। এখানে আমরা মোটামুটিভাবে সবাই জানি পিকক্স মানে কি ভাই? পিকক্স মানে হচ্ছে ময়ূরগুলো। এখানে পিকক এই শব্দটার সাথে এস যুক্ত আছে। ময়ূর কিন্তু একটা না, অনেকগুলো। তাহলে ময়ূরগুলোর মধ্যে অন অফ দ্য পিকক্স ওয়াজ বা ওয়ার ডান্সিং, এখানে উত্তর কোনটা হবে? ওয়াজ না ওয়ার? একটু বলুন দেখি, ওয়াজ হবে না ওয়ার হবে? এখানে ওয়ার হবে। তো ভাবছেন ভাই ওয়ার হবে কেন? কারণটি হচ্ছে পিকক্স মানে যে ময়ূরগুলো আপনি বললেন, তাহলে ময়ূর তো একটা না অনেকগুলো, ময়ূরগুলো যেহেতু প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হয়। এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল, তাহলে উত্তরটি হবে ওয়ার। কিন্তু এই উত্তরটাও ভুল রে ভাই। বিষয়টি হচ্ছে ভাই এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা কি ভাই? বিষয়টি হচ্ছে সাবজেক্টের জায়গাতে কেউ যদি প্রিপোজিশন দেখতে পাও, সাবজেক্টের জায়গাতে যদি প্রেপোজিশন দেখতে পাওয়া যায়, তাহলে মনে রাখবা প্রেপোজিশনের পূর্বে যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নিয়ম, প্রয়োজনে খাতায় নোট করে রাখো যে সাবজেক্টের জায়গাতে যদি প্রেপোজিশন দেখতে পাও তাহলে প্রেপোজিশনের পূর্বে যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য পিকক্স ওয়াজ বা ওয়ার ডান্সিং, মানে ময়ূরগুলোর মধ্য থেকে একটা ময়ূর। অন অফ দ্য পিকক্স মানে কি সবগুলো ময়ূর না রে ভাই, ময়ূরগুলোর মধ্য থেকে কয়জন? একজন। ওয়াজ বা ওয়ার ডান্সিং মানে নাচিতেছিল। তো মনে করো তুমি আর তোমার বন্ধু দুইজন মিলে চিড়িয়াখানায় গিয়েছো। তো চিড়িয়াখানায় যাওয়ার পরে অনেকগুলো ময়ূর দেখলা, অনেকগুলো ময়ূরের মধ্য থেকে একটা ময়ূর নাচিতেছিল। তো তুমি তোমার বন্ধুকে বলিতেছো যে বন্ধু দেখ 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 দেখ, অনেকগুলো ময়ূরের মধ্য থেকে একটা ময়ূর নাচিতেছে, কতই না সুন্দর লাগিতেছে। তো ভাই সবগুলো ময়ূর কি নাচিতেছিল না একটাই ময়ূর নাচিতেছিল? একটাই নাচিতেছিল। তাহলে যে সেন্টেন্সের কাজ করে তাকে সেন্টেন্সে কি বলে? সাবজেক্ট বলে। এখানে সবগুলো ময়ূর কিন্তু এই নাচার কাজটা করতেছে না, সবগুলো ময়ূর কিন্তু এই নাচার কাজটা করতেছে না। তাহলে ময়ূরগুলোর মধ্য থেকে একটা ময়ূর নাচিতেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ওয়ান। সাবজেক্ট কে ভাই? সাবজেক্ট হচ্ছে এখানে ওয়ান। ওয়ান মানে কয়জন? একজন। তাহলে সাবজেক্ট যদি একজন হয় সাবজেক্ট হবে কি? সিঙ্গুলার। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এখানে উত্তরটা হবে কি? ওয়াজ। সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বটিও হবে সিঙ্গুলার। তাহলে নিয়মটা মনে থাকবে ভাই। এই টাইপের আমি আরও একটা উদাহরণ বলছি, মনে করুন আমি আরও একটা সেন্টেন্স বলছি। সেন্টেন্সটি হচ্ছে দ্য সুইটস অফ তামান্না, দ্য সুইটস অফ তামান্না ড্যাশ ফাইন। এখানে শূন্য স্থানে আমি দুইটা অপশান দেবো, একটা হচ্ছে ইজ আর একটি হচ্ছে আর। তাহলে এখানে উত্তর কোনটা হবে ভাই? তামান্না হোটেলের মিষ্টিগুলো হচ্ছে সুন্দর। দ্য সুইটস অফ তামান্না ইজ অথবা আর ফাইন। তো এখানে সাবজেক্ট কোনটা? তামান্না সাবজেক্ট না তামান্না হোটেলের মিষ্টিগুলো সাবজেক্ট? মিষ্টিগুলো সাবজেক্ট। কারণটা আমি কি বললাম যে সাবজেক্টের জায়গাতে যদি প্রিপোজিশন দেখতে পাওয়া যায় তাহলে প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে। তামান্না হোটেল কিন্তু ফাইন, এখানে তামান্না হোটেলকে বোঝানো হচ্ছে না, তামান্না হোটেলের মিষ্টিগুলোকে বোঝানো হচ্ছে। দ্য সুইটস অফ তামান্না ইজ অথবা আর ফাইন। তাহলে উত্তর হবে এখানে কোনটা ভাই? মিষ্টি কি একটা না অনেকগুলো? দেখুন তো, মিষ্টি কি একটা না অনেকগুলো? সুইটের সাথে এস যুক্ত আছে না, সুইটস মানে মিষ্টিগুলো। মিষ্টি যেহেতু অনেকগুলো তাহলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে বলতে হবে দ্য সুইটস অফ তামান্না আর ফাইন, দ্য সুইটস অফ তামান্না আর ফাইন। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য সুইটস। তামান্না এখানে সাবজেক্ট নয়, কারণ তামান্নাকে এখানে বোঝানো হচ্ছে না রে ভাই। বোঝা গেল? তাহলে নিয়মটা একটু মনোযোগ দিয়ে বুঝে রাখবেন। তো পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি যে এ লট অফ সুগার, এ লট অফ সুগার মানে অনেক চিনি, বিশাল পরিমাণে চিনি কি করা হয়েছিল? ওয়াজ বা ওয়ার ইম্পোর্টেড।
তো আমদানি করা হয়েছিল, তাহলে এখানে কোনটা হবে উত্তর? ওয়াজ হবে না ওয়ার হবে? একটু বলুন দেখি, ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে। উত্তরটি কি হবে? অনেকেই বলছো ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। কেন ভাই এখানে কেন ওয়ার হবে? কারণটি ভাই এখানে অনেকগুলো চিনি আছে তাই, এ লট অফ সুগার, অনেকগুলো চিনি তাই ভাই সাবজেক্ট প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে, তাই উত্তরটা হবে ওয়ার। কিন্তু না রে ভাই, এই উত্তরটাও ভুল। কেন ভুল ভাই? কারণটি হচ্ছে ভাই সাবজেক্টের জায়গাতে আমরা যে সাবজেক্টটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুগার, আর সুগার মানে কি? চিনি। আর চিনি কি জানো? চিনি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আর পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে, পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে, সকল আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার। এই যে পানি, পানি কি ভাই কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। কলম, কলম বলুন তো, কলম কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কলম গণনা করা যায়, কলম হচ্ছে কাউন্টেবল। আর যেগুলো কাউন্টেবল সেগুলোকে প্লুরাল করা যাবে। আমি যদি বলি পেন, আমি যদি বলি টু পেন্স, এটাও বলা যাবে। ম্যানি পেন্স, পেনের সাথে এস যুক্ত হচ্ছে, পেনকে প্লুরাল করা যাবে। কিন্তু ওয়াটার মানে পানি, এই পানিকে টু ওয়াটার বলা যাবে না, টু ওয়াটার্সও বলা যাবে না। আমি যদি বলি ম্যানি ওয়াটার্স, এটাও বলা যাবে না, মানে ওয়াটারের সাথে এস যুক্ত হবে না। আপনি কি কখনো দেখেছেন ওয়াটারের সাথে এস যুক্ত করতে? দেখেননি। কেন দেখেননি? কারণ ওয়াটারের সাথে এস যুক্ত হয় না, বা আনকাউন্টেবল যেগুলো নাউন, সেই আনকাউন্টেবল নাউনগুলোকে প্লুরাল করা যাবে না। তাই আনকাউন্টেবল নাউন সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন সব সময় কি হবে ভাই? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যাবে না। তাহলে এইখানে আমরা যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি সুগার, এ লট অফ সুগার, এই সুগারটা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি কি হয়? প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? এটা তো আমরা সবাই জানি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়। তাই এইখানে উত্তরটা হবে কি? ওয়াজ। কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যেহেতু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, তাই ভার্বটিও হবে কি ভাই? সিঙ্গুলার। বন্ধুরা, এতক্ষণ আমি যে ভার্বগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো ছিল অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার, কোনগুলো প্লুরাল। তো এইবার আমরা দেখব যে ভার্বগুলো দ্বারা মূলত কাজ করা বোঝায়, সেই ভার্বগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার, কোনগুলো প্লুরাল। যেমন এইখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি গো। এখানে আমরা সবাই জানি গো মানে কি? যাওয়া। আর যাওয়া মানে কি? কাজ করা। তো আমরা এখন দেখব যে এই যে ভার্বটা, যে ভার্বটা কাজ করা বোঝাচ্ছে, এই গো ভার্বের প্লুরাল আসলে কি। তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি। অপশান এ গো এর প্লুরাল গো, অপশান বি, অপশান বিটা ভাই কি? অপশান বিটা হচ্ছে গো এর প্লুরাল গোজ। অপশান সি, অপশান সিটা কি? গো এর প্লুরাল হচ্ছে গোয়েজ। তো বলুন দেখি গো এর প্লুরাল কোনটা হবে? কোনটা হবে? গো এর প্লুরাল গোজ হবে। উত্তরটা সঠিক, ধন্যবাদ। কারণটা কি ভাই? কারণটি হচ্ছে আমরা সবাই জানি যে পেন মানে কলম। পেন মানে কি ভাই? কলম। তো আমরা পেনকে যদি প্লুরাল করি, তাহলে প্লুরাল করলে কি হবে? পেনের প্লুরাল পেনস হয়। পেনের প্লুরাল কি হয়? পেনস হয়। অর্থাৎ প্লুরাল করার জন্য আমরা সবাই জানি এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে পেনের প্লুরাল যদি পেনস হয়, তাহলে গোয়ের প্লুরাল কি হবে? গোজ। আর আমরা তো সবাই জানি গোয়ের সাথে কখনো আইইএস যুক্ত হয় না, তাহলে গোয়ের প্লুরাল কোনটা হবে? গোজ। কিন্তু ভাই এই উত্তরটাও ভুল। কেন ভুল ভাই? কারণটি হচ্ছে এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে। নিয়মটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে রাখবেন। যে আমরা যেটা জানি যে নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে নাউনটি প্লুরাল হয়, কিন্তু ভার্বের ক্ষেত্রে নিয়মটা আবার উল্টো হয়। ভার্বের ক্ষেত্রে নিয়মটা আবার কি হয়? উল্টো হয়। যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়, মনে রাখবেন, যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এটা একটু মনে রাখবেন। তাহলে এখানে আমরা গোয়ের প্লুরাল কোনটা হবে? এখানে আমরা দেখতেই পাচ্ছি গোয়ের সাথে ইএস যুক্ত আছে, তার মানে ভার্বের সাথে আমি কি বললাম একটু আগে ভাই, যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়।
তাহলে গোজ এই ভার্বটা এখানে কি সিঙ্গুলার, গোজ এই ভার্বটা হচ্ছে এখানে সিঙ্গুলার, তাহলে প্লুরাল কোনটা হবে ভাই? এটাও একটু মনে রাখবেন যে ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত না থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলারও হইতে পারে আবার প্লুরালও হইতে পারে। তাহলে এখানে গোয়ের প্লুরাল কোনটা হবে? এখানে গোয়ের সাথে কোনো কিছুই যুক্ত নাই, এস বা ইএস যুক্ত নাই, তার মানে গোয়ের প্লুরাল গো হবে। গোয়ের প্লুরাল কি হবে ভাই? গো হবে। তাহলে উত্তরটা হচ্ছে এ। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আপনি বললেন যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না থাকলে ভার্বটি সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। এটা কেমনে হয় ভাই? বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি, একটু মনোযোগ দিয়ে দেখবা। যেমন এটা আমরা একটা নিয়ম পড়েছিলাম যে ভার্বের সঙ্গে ভাই কখন এস বা ইএস যুক্ত হয়, বলুন দেখি। আমরা একটা নিয়ম পড়েছি না যে ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত হয়? যখন পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তো পার্সন সম্পর্কে তো আমরা মোটামুটিভাবে সবাই জানি। পার্সন কয় প্রকার? 3 প্রকার। যেমন এখানে আমি 3টা পার্সন দিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আরেকটি হচ্ছে সেকেন্ড পার্সন, আরেকটি কোন পার্সন ভাই? থার্ড পার্সন। তো এখানে আমরা মোটামুটিভাবে সবাই জানি আমি ফার্স্ট তুমি সেকেন্ড এবং আমি তুমি বাদে যত কিছু আছে সব কিছু থার্ড পার্সন। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি রিলেটেড পৃথিবীতে যত কিছু আছে, আমি, আমাকে, আমরা, আমাদেরকে, আমাদের, মোট কথা আমি রিলেটেড যত কিছু আছে সব কিছু ফার্স্ট পার্সন। তাহলে এখানে ফার্স্ট পার্সন কোনগুলো? এই যে আই, মি মানে কি আমাকে, উই মানে আমরা, আস আমাদেরকে, আওয়ার মানে আমাদের, মোট কথা আমি রিলেটেড যত কিছু সব কিছু ফার্স্ট পার্সন। আর তুমি মানে তুমি রিলেটেড যত কিছু, তুমি, তোমাকে, তোমরা, তোমাদেরকে, সব কিছু সেকেন্ড পার্সন। তাহলে ইউ, ইওর এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। এবং আমি তুমি বাদে, আমি তুমি বাদে পৃথিবীতে যত কিছু আছে, আমি তুমি বাদে পৃথিবীতে যত কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন। যেমন হি মানে সে, ভাই এটা কি আমি এবং তুমির মধ্যে পড়ে? সি মানে সে, এটাকে আমি এবং তুমির মধ্যে পড়ে? ইট মানে এটা, এটাকে আমি এবং তুমির মধ্যে পড়ছে? রহিম এটাকে আমি তুমির মধ্যে পড়ছে? পড়ছে না। এইভাবে আমি তুমি বাদে পৃথিবীতে যত কিছু আছে, হি, সি, ইট, রহিম, করিম, তোমার মাথা, তোমার মুন্ডু, তারপরে এই যে কলম, তারপরে যদু, মধু, কধু, যত কিছু আছে রে ভাই, যত কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে থার্ড পার্সনের মধ্যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল, এটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কেন ভাই? কারণটি হচ্ছে ভাই যে আমরা একটা নিয়ম পড়েছিলাম না যে ভার্বের সঙ্গে কখন এস বা ইএস যুক্ত হয়। তো ওইখানে নিয়মটা ছিল পার্সনটা যদি থার্ড পার্সন হয়। কোন পার্সন বললাম ভাই? এই যে থার্ড পার্সন যদি হয়, পার্সনটা যদি থার্ড পার্সন হয়, এখানে আরও একটি শর্ত আছে। কি শর্তটা ভাই? থার্ড পার্সন হলেই হবে না, সিঙ্গুলার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সিঙ্গুলার। তাহলে পার্সনটা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার মানে কয়জন? একজন। থার্ড পার্সন এইগুলো হচ্ছে সিঙ্গুলার। হি মানে সে একজন, সি মানে সে কয়জন? একজন। কিন্তু দে মানে তারা, এটাও হচ্ছে থার্ড পার্সন। কিন্তু ভাই এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল? দে মানে তারা একজন না অনেকজন? অনেকজন। তাহলে এটাও থার্ড পার্সন কিন্তু এটা হচ্ছে প্লুরাল। তাহলে থার্ড পার্সন হলেই হবে না, পার্সনটা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়। শর্ত কয়টা বললাম ভাই? 2টা। পার্সনটা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এটার পরে যেই ভার্বটা থাকবে তার সঙ্গে এস বা ইএস যুক্ত করা যাবে। যেমন আমি যদি বলি যে হি, এখানে আমি বললাম যে হি গো, ভাই হি এর পরে গো আছে না, এই গো এর সঙ্গে ইএস যুক্ত করা যাবে, হি গো হবে না, হি গোজ হবে। কিন্তু আয়ের পরে গো থাকলে ইএস যুক্ত হবে না, ইউ এর পরে গো থাকলে ইএস যুক্ত হবে না, দে এর পরে গো থাকলে ইএস যুক্ত হবে না। কিন্তু পার্সনটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে যদি ভার্বের, এখানে আরও একটা শর্ত আছে ভাই, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আরও একটা শর্ত আছে। শর্তটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার হলেই হয় না,
এটার পরে যেই ভার্বটা থাকবে না, ওই ভার্বটাকে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া লাগবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া লাগবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহানকে তোমরা চেনো কি? চেনো? তোমার কাকা হয় তাই না? না রে ভাই, এটা হচ্ছে দিল্লির সম্রাট শাহজাহান বিল্ড এ তাজমহল, BUILD। তো বিল্ড এ তাজমহল, তাজমহল। তো এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম যে সম্রাট শাহজাহান বিল্ড এ তাজমহল। তো এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভুল। তো এটাকে সঠিক করতে গেলে কি করব ভাই? এখানে কি আমি এস বা ইএস যুক্ত করব না, বা করব? কোনটা করব বলো দেখি একটু। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই সাবজেক্টকে সম্রাট শাহজাহান, এটা তো আমি এবং তুমির মধ্যে পড়ছে না, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন এবং কয়জন ব্যক্তি ভাই? একজন ব্যক্তি। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্ব থাকলে যদি এস বা ইএস যুক্ত হয়, তাহলে এখানে এস বা ইএস যুক্ত করা যাবে না। না রে ভাই, যাবে না। কারণটা কি জানো? কারণটি হচ্ছে সম্রাট শাহজাহান তাজমহলটা এখন তৈরি করছে না, তৈরি করেছিল। এটা হচ্ছে অতীতের ঘটনা। অতীত মানে পাস্ট টেন্স। কোন টেন্স ভাই? পাস্ট টেন্স। তাহলে এখানে বিল্ডটাকে পাস্ট করতে হবে। বিল্ডটাকে কি করতে হবে? পাস্ট করতে হবে। বিল্ডের পাস্ট হচ্ছে বিল্ড, BUILT। তাহলে মনে থাকবে কি যে পার্সনটা থার্ড পারসন সিঙ্গুলার হইলেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। কখন যুক্ত করা যাবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্বের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। প্রেজেন্ট কোন টেন্স বললাম ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে। যেমন এই যে আমি বললাম না হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর গোটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই আমি এস বা ইএস যুক্ত করলাম। কিন্তু আমি যদি এটাকে আবার পাস্ট করে দিতাম হি গো স্টারডে, YESTERDAY, স্টারডে মানে কি ভাই? গতকালকে। তাহলে সে গতকালকে গিয়েছিল, তাহলে স্টারডে যুক্ত করার কারণে এখানে গোয়ের সাথে আর ইএস যুক্ত করা যাবে না, এই গোটাকে পাস্ট করতে হবে। আর আমরা সবাই জানি গোয়ের পাস্ট কি ভাই? গোয়ের পাস্ট ওয়েন্ট হয়। গোয়ের পাস্ট কি হয়? গোয়ের পাস্ট ওয়েন্ট হয়। তাহলে নিয়মটা ভাই মনে থাকবে যে পার্সনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং এর পরের ভার্বের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে। এই কোশ্চেনের উত্তরগুলো প্রায় আমরা অনেকেই ভুল করি। অনেক জায়গাতে আমি দেখতে পাই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার দেখতে পেয়েছে, দিয়ে এস বা ইএস যুক্ত করে দিয়েছে। ভাই এটাও মাথায় রাখবা যে টেন্সটা কোন টেন্সে আছে। থার্ড পারসন সিঙ্গুলার হলেই হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্বের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা যাবে। তাহলে এস বা ইএস যুক্ত করার নিয়মটা বোঝা গেল ভাই? গেল? আচ্ছা, ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে ভাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে ভার্বটা শুধুই সিঙ্গুলার, আর ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত না থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। এটা কেমনে হয় ভাই? বিষয়টি হচ্ছে ভাই দেখো, এই যে আমি যদি বলি আয়ের পরে এখানে গো আছে, আইটা কি ভাই? সিঙ্গুলার, তাই ভার্বটিও সিঙ্গুলার। এখানে দে এর পরে গো আছে, দে মানে তারা, তারা মানে কি ভাই? একজন না অনেকজন? অনেকজন। তাহলে দে হচ্ছে এখানে প্লুরাল, দে এখানে প্লুরাল, গোটাও এখানে কি? প্লুরাল। তাহলে এই নিয়মটাই আমি বলছিলাম যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না থাকলে ভার্বটি সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। তাহলে গোটা হচ্ছে এখানে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বটি এখানে সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বটিও এখানে কি ভাই? প্লুরাল। তো আশা করি এই বিষয়টাও আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এইবার আমরা দেখব সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বটি কিভাবে অ্যাক্টিভ হয়, আর সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে ভার্বটি কিভাবে প্যাসিভ হয়। তো এটার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা বিষয়ে আসলে কি।
তো এখানে আমরা মোটামুটিভাবে সবাই দেখতেই পাচ্ছি যে অ্যাক্টিভ শব্দের বাংলা অর্থটি হচ্ছে সক্রিয়। মানে সক্রিয় মানে কি ভাই, যদি কাজ করে তাহলে কাজ করতে পারলে অ্যাক্টিভ, বা কাজ করলে কি বলি আমরা, অ্যাক্টিভ বলি। তাহলে অ্যাক্টিভ মানে কাজ করতে পারবে। আর প্যাসিভ শব্দের বাংলা অর্থটা কি দেওয়া আছে ভাই, প্যাসিভ শব্দের বাংলা অর্থটা দেওয়া আছে অলস। অলস মানে কি, কাজ করে না বা কাজ করতে পারে না। তাহলে কাজ যদি করতে না পারে তাহলে হয় প্যাসিভ, কাজ করতে না পারলে কি হবে ভাই, প্যাসিভ। তাহলে আমরা বুঝতেই পারছি যে সাবজেক্ট অ্যাক্টিভ এবং সাবজেক্ট প্যাসিভ এই দুইটা বিষয়ে আসলে কি। সাবজেক্ট অ্যাক্টিভ মানে কি ভাই, সাবজেক্ট অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট যদি বাক্যে যে ভার্বটা দেওয়া থাকবে, যে কাজটি দেওয়া থাকবে ওই কাজটি যদি সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ। আর সাবজেক্ট যদি বাক্যে যে কাজটি দেওয়া থাকবে ওই কাজটি যদি করতে না পারে তাহলে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ। যেমন আমি যদি দুইটা বাক্য বলি যে আই ইট, আই ইট মানে কি ভাই, আমি খাই। তাহলে এখানে সাবজেক্টকে ভাই আই, আর ভার্বটা কি ভাই, ইট। ভাই আমি কি খাইতে পারবো, আমি কি খাওয়ার কাজটা করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। কারো কি সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে ওই যে কিচেন ফ্রাই না কি বলে না ভাই, ও চিকেন ফ্রাই, তো ওইগুলো একটু আনবা, দেখবা আমি খাইতে পারি কিনা। তো আমি কিন্তু খাইতে পারবো, যে আই ইট মানে আমি খাওয়ার কাজটা করতে পারবো। তাহলে আমি যদি কাজটি করতে পারি তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট অ্যাক্টিভ হলে ভার্বটিও অ্যাক্টিভ হবে। কি হবে, অ্যাক্টিভ হবে। তাহলে আই অ্যাক্টিভ, ইটও অ্যাক্টিভ হবে। তাহলে ইটটা তো অ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে এখানে আর অন্য কোনো কাজ করা লাগবে না। কিন্তু আমি যদি বলতাম যে রাইস ইট, রাইস ইট, ভাই রাইস কি খাওয়ার কাজটা করতে পারবে? এখানে সাবজেক্ট কোনটা, রাইস, কাজটা কি খাওয়া। ভাত কি ভাই ভাতকে খাইতে পারবে? ভাতের কি মুখ আছে? তাহলে ভাত ভাতকে খাইতে পারবে না, জীবনেও পারবে না। তাহলে সাবজেক্ট যদি বাক্যে যে কাজটি দেওয়া থাকবে, এই যে এখানে যে কাজটি দেওয়া আছে ইট, এই কাজটি কি সাবজেক্ট করতে পারবে? রাইস কি খাওয়ার কাজটা করতে পারবে? জীবনেও পারবে না। তাহলে সাবজেক্ট যদি কাজটি করতে না পারে তাহলে সাবজেক্ট প্যাসিভ, ভার্বটিও প্যাসিভ হবে। কি হবে, প্যাসিভ হবে। আর একটি ভার্বকে প্যাসিভ করার জন্য দুইটি কাজ, একটি ভার্বকে প্যাসিভ করার জন্য কাজ কয়টি? দুইটি কাজ। তো ওই দুইটি কাজ কি কি ভাই? একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব লাগবে। ভার্বকে প্যাসিভ করতে গেলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। তো ওই দুইটা কাজ কি কি বললাম? একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, আর আরেকটা কাজ হচ্ছে মূল ভার্বের 3 নাম্বার রূপ। যে মূল ভার্বটা বাক্যে দেওয়া থাকবে ওই মূল ভার্বের 3 নাম্বার রূপ হবে, এবং তার পূর্বে টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তাহলে ভার্বকে প্যাসিভ করার জন্য কয়টা কাজ বললাম? দুইটা কাজ। তাহলে এই যে এখানে রাইস ইট, রাইস তো আর রাইসকে খাইতে পারবে না, তাহলে সাবজেক্ট প্যাসিভ, ভার্বটিও প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ করার জন্য এখানে আমি কি করব? রাইস ইজ ইটেন। ভাই ইজ কেন নিলাম? কারণ রাইস আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে আমি কি বলেছিলাম, সব সময় সিঙ্গুলার হয়, তাই অক্সিলিয়ারি ভার্বটাও আমি সিঙ্গুলার দিলাম। রাইস ইজ, আর ইটের 3 নাম্বার কি হবে? ইটেন হবে। তাহলে এখানে আমাকে বলতে হবে রাইস ইজ ইটেন। তাহলে বিষয়টা কি আমরা ভাই বুঝতে পারলাম যে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় ভার্বটিও অ্যাক্টিভ হবে, সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে ভার্বটিও প্যাসিভ হবে। তো আমরা বোর্ডে যে কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সগুলো একটু ভালোভাবে বুঝবো যে এখানে আসলে কোন সাবজেক্টটা অ্যাক্টিভ, কোন সাবজেক্টটা প্যাসিভ। তো এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই ভার্বগুলো হচ্ছে ভাই ভুল, এগুলোকে ঠিক করতে হবে। তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলি, যে আপনি যখন কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব দেখতে পাবেন তখন ওই ভার্বের রূপটাকে সঠিক করার সময় 3টা বিষয় চিন্তা ভাবনা করবেন। কয়টা? 3টা বিষয় চিন্তা ভাবনা করবেন। আপনার প্রথম চিন্তা ভাবনা হবে, 1 নাম্বার চিন্তা ভাবনা হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এটা প্রথম চিন্তা ভাবনা হবে। 2 নাম্বার চিন্তা ভাবনা করবেন সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। 3 নাম্বার যেটা চিন্তা ভাবনা করবেন সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে কি ভাই? কাজের যে সময়। আপনি বাক্যে যে ভার্বটা দেখতে পাচ্ছেন
যে কাজটি দেখতে পাচ্ছেন এটা কোন সময়ে সংগঠিত হচ্ছে, বর্তমান, অতীত না ভবিষ্যৎ, অর্থাৎ কাজটার টেন্সটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি যখন সাবজেক্টের পরে ভার্ব দেখতে পাবেন তখন ভার্বের রূপটিকে সঠিক করার জন্য কয়টা বিষয় চিন্তা ভাবনা করবেন? 3টি বিষয়ে চিন্তা ভাবনা করবেন। প্রথম চিন্তা ভাবনা করবেন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। 2 নাম্বার চিন্তা ভাবনা কি বললাম ভাই? অ্যাক্টিভ না প্যাসিভ, সাবজেক্টটি কাজ করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। আর 3 নাম্বার চিন্তা ভাবনা করবেন যে ভার্বটি দেওয়া আছে ওই টেন্সটি আসলে কোন টেন্স। তো ভাই এইখানে আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কে ফুটবল খেলে? আমি খেলি, তাহলে আমি সাবজেক্ট। তো ভাই সাবজেক্ট এখানে সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্টটা হচ্ছে ভাই সিঙ্গুলার। এবার আমাকে 2 নাম্বার চিন্তা ভাবনা করতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই আমি কি ফুটবল খেলতে পারবো? অবশ্যই পারবো। আমি খেলার কাজটা করতে পারবো না? পারবো। তাহলে সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে ভাই 2 নাম্বার চিন্তা ভাবনা হয়ে গেল। তাহলে আমি ফুটবল খেলি, কখন খেলি? নিয়মিত খেলি। তাহলে এখানে টেন্সটাকে প্রেজেন্ট ধরলাম। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমার 3টা চিন্তা ভাবনা করা কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার ভার্বের রূপটা আমি সঠিক করব। তো এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি কি দেওয়া আছে? প্লে। তো ভাই প্লেটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তো এটা তো প্রেজেন্ট হবে, তো এটা তো প্রেজেন্টেই আছে, তাহলে এটা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। তো ভাই এটা তো অ্যাক্টিভেই আছে। এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। হ্যাঁ, অ্যাক্টিভ যদি থাকে তাহলে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে সাবজেক্টটা কোন পার্সন। যেমন আমি ফার্স্ট পার্সন, এখানে ফার্স্ট পার্সনের পরে প্রেজেন্ট টেন্স থাকলে এস বা ইএস যুক্ত হয় না, তাহলে আয়ের পরে প্লে থাকলে প্লেই হবে, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। কিন্তু আমি যদি এখানে হি দিতাম, কি দিতাম ভাই? আই না দিয়ে আমি যদি দিতাম হি, তাহলে হিটা কোন পার্সন? থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্বের টেন্সটা প্রেজেন্ট হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইএস যুক্ত হয়। তাহলে সাবজেক্টের জায়গায় হি থাকলে এস যুক্ত হবে, আর সাবজেক্টের জায়গায় যদি আই থাকতো তাহলে এস বা ইএস যুক্ত করা যেত না। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে সাবজেক্টের পরে ভার্ব দেখতে পাইলে আপনারা 3টা বিষয় চিন্তা ভাবনা করবেন। কয়টা? 3টা। তো এবার আমরা 2 নাম্বার সেন্টেন্সটা একটু লক্ষ্য করব। 2 নাম্বার সেন্টেন্সে দেখতে পাচ্ছি অল দ্য মিট। অল দ্য মিট মানে সবগুলো মাংস, হ্যাজ ইট মানে খাওয়া হয়ে গেছে। সবগুলো মাংস খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো মাংস খাওয়া হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে ভাই আমি এখানে যেটা দেখব যে সাবজেক্টকে অল দ্য মিট, কাজটা কি? ইট। তো বিষয়টা হচ্ছে ভাই আমি যখন সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপটাকে সঠিক করব তখন কয়টা বিষয় চিন্তা ভাবনা করব? 3টা। কয়টা? 3টা। প্রথম চিন্তা ভাবনা হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এখানে দেওয়া আছে অল দ্য মিট। মিট মানে কি ভাই? মাংস। আর আমরা জানি যে মিট হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আর পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে সকল আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার। তাহলে অল দ্য মিট এটা হচ্ছে এখানে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, এটা চিন্তা ভাবনা করা হয়ে গেল। এবার চিন্তা ভাবনা করতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। 2 নাম্বার চিন্তা ভাবনা কি করতে হবে ভাই? অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে সাবজেক্ট যদি এই কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর না পারলে কি হবে ভাই? না পারলে প্যাসিভ হবে। তো দেখো তো ভাই অল দ্য মিট সবগুলো মাংস, সবগুলো মাংস কি খাওয়ার কাজটা করতে পারবে? জীবনেও পারবে না। মাংস কি ভাই মাংসকে খাইতে পারবে? জীবনেও না। তাহলে সাবজেক্ট এই কাজটা করতে পারবে না। আর সাবজেক্ট যদি এই কাজটা করতে না পারে তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি? সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ। আর সাবজেক্ট যদি প্যাসিভ হয়ে যায়, সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও কি হয়? প্যাসিভ হয়। আর প্যাসিভ যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে মনে রাখবা যে এই ভার্বটাকে সঠিক করার জন্য আমাকে 2টি কাজ করতে হবে। কয়টি কাজ ভাই? 2টা কাজ করতে হবে। কাজ 2টা কি কি?
এক নাম্বার কাজটা হচ্ছে অক্সিলিয়ারি একটা ভার্ব লাগবে, আর 2 নাম্বার কাজটা হচ্ছে যে মূল ভার্বটা দেওয়া থাকবে ওই মূল ভার্বটা 3 নাম্বার রূপ হবে। কয় নাম্বার? 3 নাম্বার রূপ। যেমন আমরা জানি প্রত্যেকটা ভার্বে 3টা রূপ আছে, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, রাইট, রোট, রিটেন। তাহলে এইখানে 2 নাম্বার বিষয়টা কি বললাম? মূল ভার্বের 3 নাম্বার রূপ, আর তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। কেন লাগবে? প্যাসিভ করার জন্য। কি করার জন্য? প্যাসিভ করার জন্য। তাহলে এখানে এবার টেন্সটা আমরা দেখতেই পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন বিষয়টা হচ্ছে প্যাসিভ করার জন্য যেহেতু 2টা কাজ, মূল ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে ইটের 3 নাম্বার কি হবে ভাইয়া? ইটের 3 নাম্বার হবে ইটেন। ইটের 3 নাম্বার কি? ইটেন। তাহলে ইটেন করে দিলাম। এবার একটা কি লাগবে? অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি দেখতে পাও, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বা হ্যাজের পরে অক্সিলিয়ারি ভার্বটা বিন হয়। কি হয়? বিন হয়। তো এটা একটু মনে রাখবা যে আসলে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্বগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তো কোন টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্বগুলো কেমন হয় এখানে আমি লিস্ট আকারে একটু দিয়ে রাখলাম। তোমরা প্রয়োজনে এটা একটু পজ করে খাতায় লিখে রাখতে পারো যে কোন টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তনটা কেমন হয়, এটা একটু খাতায় লিখে রাখবা, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বা হ্যাজের পরে বিন লাগবে। কি লাগবে ভাই? বিন লাগবে। কেন লাগবে? প্যাসিভ করার জন্য লাগবে। তাহলে অল দ্য মিট হ্যাজ বিন, অল দ্য মিট হ্যাজ বিন ইটেন। বোঝা গেল ভাই? এবার আমরা পরবর্তী সেন্টেন্সটা একটু লক্ষ্য করব। পরবর্তী সেন্টেন্সে কি বলছে? ফুটবল। এখানে বলছে ফুটবল প্লে বিটুইন 2 টিমস। আচ্ছা ভাই, এই যে এখানেও সাবজেক্টের পরে আমরা ভার্ব দেখতে পাচ্ছি। আমি কি বললাম যে আপনি যখন কোনো সেন্টেন্সে কোনো একটা ভার্বের রূপকে সঠিক করতে যাবেন তখন সাবজেক্টের দিকে দেখবেন। কার দিকে? সাবজেক্টের দিকে দেখবেন। আমি এখানে সাবজেক্টের কাছে আসলাম, এসে দেখলাম যে সাবজেক্টের জায়গাতে ফুটবল বসে আছে। কে বসে আছে? ফুটবল বসে আছে। তাহলে এবার আমাকে কয়টা বিষয় চিন্তা ভাবনা করতে হবে? 3টা। এই 3টা বিষয় অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন ধরে ধরে। আমি যেভাবে চিন্তা ভাবনা করছি না ওইভাবে, ঠিক ওইভাবেই আপনারা চিন্তা ভাবনা করবেন। তো চিন্তা ভাবনাটা আমি কিভাবে করছি একটু দেখুন তো। এখানে বলছে ফুটবল। ভাই ফুটবল এখানে সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপটাকে সঠিক করতে গেলে কয়টা বিষয় চিন্তা ভাবনা করবেন? এই যে 3টা। প্রথম চিন্তা ভাবনাটা হবে সিঙ্গুলার না প্লুরাল? ফুটবল ভাই সিঙ্গুলার। ফুটবল কি? সিঙ্গুলার। 2 নাম্বারে ভাবতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। কাজটি যদি করতে পারে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তো ভাই ফুটবল, ফুটবল কি এই যে খেলার কাজটা করতে পারবে? ভাই ফুটবল কি খেলতে পারবে? ফুটবলের কি পা আছে? ফুটবল তো ভাই খেলতে পারবে না, জীবনেও পারবে না। তাহলে ফুটবল যদি এই কাজটি করতে না পারে, তাহলে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে কি হয়? সাবজেক্ট প্যাসিভ। আর সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও কি হয়? প্যাসিভ হয়। আর প্যাসিভ করার জন্য কাজ কয়টা ভাই? 2টা। অক্সিলিয়ারি ভার্ব একটা লাগবে, আর মূল ভার্বের কয় নাম্বার রূপ? 3 নাম্বার রূপ। তাহলে এটা প্যাসিভে আছে, এটাও প্যাসিভ করতে হবে। তো এখানে প্লে ভার্বটা কি প্যাসিভ অবস্থায় আছে? নাই, করতে হবে। তাহলে এখানে প্লে 3 নাম্বার কি হবে? প্যাসিভ করার জন্য মূল ভার্বের রূপটা হয় কয় নাম্বার ভাই? 3 নাম্বার। তাহলে প্লে 3 নাম্বার প্লেড করলাম, তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। ফুটবল যেহেতু সিঙ্গুলার, এখানে আরেকটা বিষয় টেন্সটাও ভাবতে হবে। ফুটবল 2টা টিমের মধ্যে খেলা হয়েছিল যদি বলেন তাহলে পাস্ট, আর খেলা হয় যদি বলেন তাহলে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট টেন্স যদি আমি করি তাহলে প্রেজেন্টে অক্সিলিয়ারি ভার্ব কি লাগবে? অ্যামিজার। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অ্যামিজার, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ওয়াজ বা ওয়ার। তো আমি যদি প্রেজেন্ট করতে চাই তাহলে অ্যামিজার। তো এম নিব না ইজ নিব না আর নিব? যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই আমি আর নিতে পারবো না। কি নিব ভাই? ইজ নিব। আর ফুটবলের পর তো জীবনেও এম হবে না। এম হয় কখন? আয়ের পরে। কার পরে? আয়ের পরে। তাহলে এখানে আমাকে কি বলতে হবে ভাই? যে ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড বিটুইন 2 টিমস। মানে ফুটবল 2টা টিমের মধ্যে খেলা হয়। ফুটবল কয়টা টিমের মধ্যে খেলা হয়? 2টা টিমের মধ্যে খেলা হয়।
তো আমরা আশা করি বিষয়গুলো সবগুলোই বুঝতে পারছি। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা, কোন অংশটা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এবার আমরা পরবর্তী সেন্টেন্সটা একটু লক্ষ্য করব। এখানে কি বলছে দেখো তো ভাই, যে ফুটবল এন্টারটেইন আস ভেরি মাচ, মানে ফুটবল আমাদেরকে খুব বেশি আনন্দ দেয়। তাহলে এখানেও সাবজেক্টকে ভাই ফুটবল, তো আমি যখন ভার্বের রূপটাকে সঠিক করব তখন কার দিকে দেখব? সাবজেক্টের দিকে দেখব। সাবজেক্ট যেমন হবে ভার্বটিও তেমন হবে, সাবজেক্ট যেমন হবে ভার্বটিও তেমন হবে। তাহলে ফুটবল, ফুটবল এখানে কি ভাই সিঙ্গুলার। এবার দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই ফুটবল আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়, এখানে কাজটা কি আনন্দ দেওয়া। ভাই ফুটবল খেলা কি আমাদেরকে আনন্দ দিতে পারে? পারে রে ভাই, অবশ্যই পারে। ফুটবল খেলাই তো আমাদেরকে আনন্দ দেয় না, তুমি গিয়ে আনন্দটা দিয়ে আসো। ফুটবল খেলাটাই আমাদেরকে আনন্দ দেয়। তাহলে ফুটবল খেলা আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। তাহলে ফুটবল খেলা ভাই আনন্দ দেওয়ার কাজটা করতে পারবে না পারবে না? পারবে। আর সাবজেক্ট কাজ করতে পারলে সাবজেক্ট হয় কি? সাবজেক্টটা হয়ে যায় অ্যাক্টিভ, সাবজেক্ট হবে কি? অ্যাক্টিভ। তাহলে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ। আর টেন্সটা ভাই কোন টেন্স হবে? টেন্সটাও একটু দেখতে হবে যে ফুটবল খেলা আমাদেরকে আগে আনন্দ দিত না ভবিষ্যতে দিবে না এখনও দেয়? আগেও দিত, এখনও দেয়, ভবিষ্যতেও দিবে। আর যেগুলো চিরন্তন সত্য বা চিরন্তন বাস্তব বা নিয়মিত ঘটনা, ওই টেন্সগুলো সব সময় পাস্ট হয়, সরি প্রেজেন্ট হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। ওইগুলোকে পাস্ট করা জীবনেও যাবে না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ভাই ম্যান ইজ মর্টাল মানে কি বললাম? মানুষ মরণশীল। তাহলে এটা চিরন্তন সত্য না? আগেও মরতো, এখনও মরে, ভবিষ্যতেও মরবে। তাহলে এটা চিরন্তন সত্য, নিয়মিত একটা ঘটনা। এইগুলোকে কি পাস্ট করা যাবে? সকল টেন্স কিন্তু পাস্ট হয় না। যেগুলো চিরন্তন সত্য, নিয়মিত অভ্যাস বা নিয়মিত ঘটনা, ওইগুলোকে পাস্ট করা যাবে না। আমি কিন্তু বলতে পারবো না যে ম্যান ওয়াজ মর্টাল, মানে মানুষ মরণশীল ছিল, মানে মানুষ আগে মরতো এখন কি মরে না? এখনও মরে। তাহলে এটাকে পাস্ট করা যাবে না। তাছাড়া আমি যদি বলি এয়ার, এয়ার মানে কি? বাতাস। এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, মানে বাতাস হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। ভাই আমি কি এই সেন্টেন্সটাকে পাস্ট করতে পারবো? আমি কি বলতে পারবো যে এয়ার ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট? ওয়াজ মানে কি ভাই? ছিল। আমি কি এটা বলতে পারবো যে বাতাস পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান ছিল? না, বলা যাবে না। তাহলে মনে রাখবেন যে সকল টেন্স কিন্তু পাস্ট হয় না। যেগুলো চিরন্তন সত্য, নিয়মিত অভ্যাস বা নিয়মিত ঘটনা, ওই টেন্সগুলোকে পাস্ট করা যাবে না, যাবে না। তো এখানে বিষয়টা হচ্ছে ভাই আমি যদি এটাকে পাস্ট করি, পাস্ট করা যাবে কি? জীবনেও না। যে ফুটবল আমাদেরকে বিনোদন দিত, এখন কি আর দেয় না? এখনও দেয়, মানে এটা প্রেজেন্ট টেন্স হবে। কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স হবে। তো আমরা এখানে তিনটা বিষয় দেখতে পাচ্ছি, সাবজেক্ট সিঙ্গুলার, অ্যাক্টিভ এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট। তো ভাই এটা তো প্রেজেন্টেই আছে। 2 নাম্বার বিষয়টা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ। শুনেন ভাই, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, বিষয়টা খুবই ক্রিটিক্যাল। এটা আমরা অনেকেই ভুল করি। মনে রাখবেন যে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে দেখবেন সাবজেক্টটা কোন পার্সন। এখানে ফুটবল কোন পার্সন ভাই? আমরা জানি পার্সন 3 প্রকার, আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আমি তুমি বাদে যত কিছু আছে সব কিছু থার্ড পার্সন। তাহলে ফুটবলটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ হলে আপনাকে দেখতে হবে পার্সনটা থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কিনা, এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এন্টারটেইন এই শব্দটার সঙ্গে আমি কি যুক্ত করব? এস যুক্ত করব। বিষয়টা একটু খুবই ভালোভাবে বুঝে রাখবেন, অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় এটা। যে সাবজেক্ট অ্যাক্টিভ হলে আপনাকে দেখতে হবে যে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কিনা এবং টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে ভার্বের সাথে কি যুক্ত করবেন? এস বা ইএস যুক্ত করবেন। বোঝা গেল ভাই? এবার আমরা একটু পরবর্তী সেন্টেন্সটা দেখব যে এখানে কি বলছে। এখানে কি বলছে? ডাউরি। ডাউরি মানে কি ভাই? বলুন দেখি, ডাউরি মানে কি? যৌতুক। হ্যাঁ,
তো যৌতুকটা খেতে হয় না পড়তে হয়? ও দিতে হয়, সরি। তো আমি যেটা, হ্যাঁ, ছেলেদেরকে দিতে হয় আর মেয়েদেরকে নিতে হয়। যদিও এটা সামাজিক একটা কুপ্রথা, এই কাজটা কেউ করবা না। তো আমি যেটা বলছিলাম যে ডাউরি মানে কি ভাই? যৌতুক। তো এখানে বলছে ডাউরি রেগার্ড। রেগার্ড শব্দের অর্থ কি জানো? বিবেচনা করা। রেগার্ড মানে কি? বিবেচনা করা। তো যৌতুককে বিবেচনা করা হয় অ্যাজ এ গ্রেট কার্স। কার্স মানে অভিশাপ, মানে যৌতুককে একটা বিশাল অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। তো ভাই আমি যখন এই ভার্বের রূপটাকে সঠিক করব তখন কার দিকে দেখব? সাবজেক্টের দিকে। এখানে সাবজেক্টের জায়গাতে কে বসে আছে ভাই? ডাউরি। কে বসে আছে? ডাউরি। তো এইবার আমি কয়টা বিষয় চিন্তা ভাবনা করব? এবারও তিনটা। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? ভাই ডাউরি কি ভাই সিঙ্গুলার না প্লুরাল? ডাউরি হচ্ছে ভাই সিঙ্গুলার। এবার দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। অ্যাক্টিভ মানে কাজটি করতে পারলে। কোন কাজটি? এই যে সেন্টেন্সে যে ভার্ব বা কাজটা দেওয়া থাকবে ওই কাজটা যদি সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তো ভাই এখানে যৌতুক, যৌতুক হচ্ছে সাবজেক্ট, কাজটা কি বিবেচনা করা। তো যৌতুক কি বিবেচনা করার কাজটা করতে পারবে? জীবনেও না। তাহলে সাবজেক্ট যদি কাজটি করতে না পারে তাহলে সাবজেক্ট কি হবে ভাই? প্যাসিভ। সাবজেক্ট কি হবে? প্যাসিভ। আর সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও কি হয়? প্যাসিভ হয়। সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও প্যাসিভ হবে। আর আমরা তো সবাই জানি যে প্যাসিভ করার জন্য কাজ হচ্ছে কয়টা? দুইটা কাজ করতে হয়। ভার্বকে প্যাসিভ করার জন্য দুইটি কাজ করতে হয়। মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার। তো রেগার্ডটা কি 3 নাম্বার রূপে আছে? আছে ভাই? না করতে হবে? করতে হবে। তাহলে আমি রেগার্ডে 3 নাম্বার রেগার্ডেড করে দিলাম। তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, এটার জন্য টেন্সটা ভাবতে হবে, কারণ অক্সিলিয়ারি ভার্বগুলো টেন্স অনুযায়ী বসে। তাহলে এটা কোন টেন্স হবে? এটা কি প্রেজেন্ট হবে না পাস্ট হবে? যৌতুককে বিশাল একটা অভিশাপ হিসেবে বিবেচনা করা হতো না হয়? আগেও হতো, এখনো হয়, ভবিষ্যতেও হবে। তাহলে এটা চিরন্তন সত্য একটা কথা, বা এটা নিয়মিত ঘটনা একটা। তাহলে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্বটা কি হবে ভাই? অ্যামিজার। তাহলে ডাউরি যেহেতু সিঙ্গুলার তাই আমি আর দিতে পারবো না। তাহলে এখানে আমি কি দিব? ইজ দিব। ডাউরি ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট কার্স, মানে যৌতুকটাকে একটা বিশাল অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। এবার লাস্টে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দেখো তো একটু কি বলছে এখানে। এখানে বলছে দ্য ক্রিমিনাল অ্যারেস্ট লাস্ট নাইট। ক্রিমিনালটিকে গত রাত্রে গ্রেপ্তার করা হয়েছিল। ভাই এখানে সাবজেক্টকে ক্রিমিনাল, কাজটা কি গ্রেপ্তার করা। তো আমি যখন এই ভার্বের রূপটা সঠিক করব তখন কার দিকে দেখব? সাবজেক্টের দিকে। আমি সাবজেক্টের কাছে আসলাম, এসে দেখলাম যে সাবজেক্টের জায়গাতে ক্রিমিনাল বসে আছে। কে বসে আছে? একটা বিশাল বড় ক্রিমিনাল রে ভাই। তো যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপটাকে সঠিক করার সময় কয়টা বিষয় ভাবতে হবে? 3টা। তাহলে এখানে আমি 3টা বিষয় ভাবতে শুরু করলাম যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, ক্রিমিনাল কয়টা, এস বা ইএস কি যুক্ত আছে? এখানে দেখুন তো নাই, তার মানে এটা কি ভাই? এটা সিঙ্গুলার। এবার 2 নাম্বার বিষয়টা দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই ক্রিমিনাল কি গ্রেপ্তার করার কাজটা করতে পারবে? ক্রিমিনাল কি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবে? জীবনেও না। ক্রিমিনালকে গ্রেপ্তার করবে কে রে ভাই? পুলিশ। তাহলে ক্রিমিনাল এই কাজটা জীবনেও করতে পারবে না। তাহলে সাবজেক্ট যদি কাজটি করতে না পারে তাহলে সাবজেক্ট হয়ে যায় কি? প্যাসিভ। আর সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও কি হবে? প্যাসিভ হবে। সাবজেক্ট যদি প্যাসিভ হয় ভার্বটিও প্যাসিভ হবে। আর প্যাসিভ করার জন্য ভার্বের কাজ কয়টা? আমরা সবাই জানি 2টা। সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও প্যাসিভ হয়। প্যাসিভ করার জন্য ভার্ব অংশে কয়টা কাজ করতে হয়? ভার্ব অংশে 2টা কাজ করতে হয়। 2টা কাজ কি কি? একটি হচ্ছে মূল ভার্বের 3 নাম্বার রূপ, যে মূল ভার্বটা দেওয়া থাকে ওই মূল ভার্বের 3 নাম্বার রূপ হয়। তাহলে অ্যারেস্টের 3 নাম্বার রূপ কি ভাই? অ্যারেস্টের 3 নাম্বার রূপটা হচ্ছে অ্যারেস্টেড, এবং তার পূর্বে কি লাগবে? একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তো অক্সিলিয়ারি ভার্বটা কি যুক্ত আছে না করতে হবে? করতে হবে। তো অক্সিলিয়ারি ভার্বটা টেন্স অনুযায়ী বসে ভাই। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। তো এটার জন্য আপনাকে টেন্সটাও দেখতে হবে যে ক্রিমিনালটাকে মানে কখন গ্রেপ্তার করা হয়েছিল। এখানে দেওয়াই আছে গত রাত্রে, লাস্ট নাইট। মানে এটা কি বর্তমান হবে না অতীত হবে? অতীত হবে। অতীত মানে কি ভাই? পাস্ট। পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট।
আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্বটা ওয়াজ বা ওয়ার হয়, ওয়াজ বা কি হয়, ওয়ার হয়। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার, তাই আমরা ওয়ার নিব না, ওয়াজ নিব। কি নিব? ওয়াজ নিব, কারণ আমরা জানি ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। তো আশা করি প্রত্যেকটা সেন্টেন্সের উদাহরণগুলো আমরা বুঝতে পারছি। তো কোনো জায়গাতে যদি ভাই সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবা।